বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে নাও, সোনা মা আমার। কথাটা বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল ইকবাল শিকদারের। শব্দগুলো যেন বুকের ভিতর থেকে রক্ত ঝরিয়ে বের হলো। সামনে থাকা মেয়েটির দিকে তাকাতে কষ্ট হচ্ছে তার, তবুও তাকিয়ে আছেন তিনি। এই মেয়েটা যে তার বড্ড আদরের। প্রভা বিছানার এক কোণে চুপচাপ বসে আছে, ফ্যাকাশে মুখ, চোখের নিচে কালি। সে এক পলক বাবাকে দেখে নিয়ে বলে, কখনোই না বাবা। কথাটা খুব আস্তে বললেও কথাটার দৃঢ়তা ইকবাল শিকদারের বুক কাঁপিয়ে দেয়। ইকবাল শিকদার বোঝানোর সুরে বলে ওঠে, একবার ভেবে দেখো মা, আবেগ দিয়ে জীবন চলে না। আমার সন্তানের অস্তিত্ব তোমার কাছে আবেগ মনে হচ্ছে বাবা। ইকবাল শিকদার তাড়াহুড়ো করে বলে উঠলেন, আমি সেটা বলিনি। আমি শুধু চাই তোমার জীবনটা নষ্ট না হোক। এই সন্তান রেখে কি করবে তুমি? তোমার জীবন আরো শেষ হয়ে যাবে। প্রভা তার বাবার চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে মায়া আছে, ভয় আছে, অসহায়ত্ব আছে। কিন্তু প্রভা যে নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও সরতে পারবে না। প্রভার চোখ ভিজে আসে, কিন্তু জল গড়াতে দেয় না সে। প্রভা কাঠ কণ্ঠে বলল, তোমার সন্তানের জীবন শেষ হয়ে যাবে জন্য তুমি আমার সন্তানকে মেরে ফেলতে বলছো বাবা? তোমার সন্তানের মূল্য আছে, আমার সন্তানের কি মূল্য নেই? ইকবাল শিকদার থমকে গেলেন, গলা শুকিয়ে আসে তার। আমি আসলে বোঝাতে চাচ্ছি যে। তিনি কথাটা শেষ করার আগেই প্রভা বলে উঠল, আমি কিছুই বুঝবো না বাবা। বৃথা চেষ্টা করো না। অন্যায় আমার স্বামী করেছে, স্ত্রী হিসাবে ব্যর্থতা আমার। কিন্তু আমার সন্তান তো কোনো অন্যায় করেনি। তাহলে সেখানেও পৃথিবীর আলো দেখতে পারবে না বাবা? মা হয়ে এত বড় নিষ্ঠুর কাজ আমি কি করে করব? তুমি বুঝতে পারছো না মা, একটা বাচ্চা নিয়ে একা জীবন পার করা খুব কঠিন। প্রভা তিক্ত হাসে। কঠিন? কঠিন তো তখনও ছিল বাবা, যখন আমি রাতের পর রাত রাজের জন্য অপেক্ষা করেছি। কঠিন তো তখনও ছিল যখন ও আমার সামনে বসে অন্য একটা মেয়ের সাথে মেসেজ করত। কঠিন তখনও ছিল যখন আমি জানতে পারলাম আমি শুধু ওর জীবনে একটা অপশন মাত্র। ইকবাল শিকদার চোখ বন্ধ করে ফেলে। রাজের নাম শুনলেই এখন তার শরীরে রাগে কেঁপে ওঠে। প্রভা বলতেই থাকে, তুমি জানো বাবা, প্রথমে আমি বিশ্বাসই করিনি, ভাবতাম হয়তো ভুল বুঝছি। কিন্তু যেদিন নিজের চোখে দেখলাম। প্রভা থেমে যায়, গলা আটকে আসছে তার। কয়েক সেকেন্ড চুপ থেকে আবারও বলল, সেদিন মনে হয়েছিল আমি মরে গেছি। ইকবাল শিকদার অসহায়ত্বের মতো মেয়ের চোখের দিকে তাকালেন। মা, না বাবা, আজ আমাকে বলতে দাও। জানো বাবা, আমি অনেক চুপ করে থেকেছি, অনেক সহ্য করেছি, শুধু সংসারটা বাঁচানোর জন্য। কারণ আমি ওকে ভালোবাসতাম, আমার স্বামীকে ভালোবাসতাম। কিন্তু ও ও তো কোনোদিন আমাকে ভালোই বাসেনি। ইকবাল শিকদারের মাথাটা ঝিমঝিম করছে। তিনি নিচু গলায় বললেন, তবু জীবন থেমে থাকে না মা। বয়স কতই বা তোমার? সামনে তোমার পুরো জীবন পড়ে আছে। চাইলেই আবার সব নতুন করে শুরু করতে পারবে তুমি। প্রভা শান্ত চোখে তাকালো বাবার দিকে। তুমি আসলে কি ভেবেছো বাবা, যে আমার সন্তানকে অ্যাবর্শন করিয়ে ডিভোর্সের ঝামেলা শেষ করে আমাকে আবার বিয়ে দেবে? ইকবাল শিকদার চোখ নামিয়ে ফেললেন। প্রভা আবার বলল, তোমার এই ভাবনা কখনোই পূর্ণ হবে না বাবা। আমি আমার সন্তানকে নিয়ে বেঁচে থাকব। বাস্তবতা এত সহজ নয় রে মা। বাস্তবতা আসলে কতটা কঠিন গত কয়েক মাস আমি বুঝে গেছি বাবা। আর হ্যাঁ, আমি এই বাসাতেও থাকবো না। আমি এখান থেকেও চলে যাব, শুধু একটু সময়ের প্রয়োজন আমার। ইকবাল শিকদার চমকে ওঠে, কোথায় যাবে তুমি? জানি না এখনো, তবে এখানে থাকবো না। এই অবস্থায় তুমি একা কোথায় যাবে মা? মানুষ কত খারাপ তুমি জানো। তুমি পারবে না। ইকবাল শিকদারের গলা ভেঙে আসে। প্রভা বাবার সামনে এসে বসে। বাবার হাত দুটো নিজের হাতের মাঝে নিল। আমি পারবো বাবা। কিভাবে এত বিশ্বাস নিয়ে বলছো? প্রভা চোখ বন্ধ করে ছোট্ট করে হাসলো। কারণ আমি একা না বাবা, আমার কাছে মাতৃত্বের জোর আছে, শক্তি আছে। কথাটা শুনে ইকবাল শিকদারের চোখ ভিজে ওঠে। প্রভা বলল, আমার সন্তান তার নানা নানি, মামা মামি এদের আশ্রয়ে বড় হবে না বাবা। সে মায়ের আদরে মায়ের আশ্রয়ে বড় হবে। আমরা কি তোমার শত্রু মা? কষ্ট ভরা গলায় বললেন ইকবাল শিকদার। প্রভার সাথে সাথে নেতিবাচক মাথা নাড়ায়। না বাবা, তোমরাই তো আমার সবচেয়ে আপন। কিন্তু আমি কারো বোঝা হয়ে বাঁচতে চাই না।
তুমি কোনোদিনই বোঝা ছিলে না। আজ না হলেও একদিন হয়ে যাব। চুপ করো, আর একবারও এ কথা বলবে না। ইকবাল শিকদার গর্জে ওঠে। প্রভাত চুপ করে যায়। ইকবাল শিকদার কাঁপা হাতে মেয়ের মাথায় হাত রাখলেন। তুমি জন্মানোর পর প্রথম যখন তোমাকে কোলে নিয়েছিলাম, মনে হয়েছিল আল্লাহ আমাকে পুরো পৃথিবী দিয়ে দিয়েছে। আর আজ, আজ আমি আমার মেয়েকে এত বড় ক্ষতি থেকে বাঁচাতে পারছি না। প্রভার নিজেকে সামলাতে পারে না, বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। ইকবাল শিকদারও নীরবে চোখের পানি ফেলে মেয়েকে জড়িয়ে রাখে নিজের সাথে। ঘরের ভিতর বাবা মেয়ের কান্নার শব্দ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর প্রভা ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিল। চোখ মুছে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি একটু একা থাকতে চাই বাবা। দরজার কাছে গিয়ে থেমে যায় প্রভা, পিছন দিকে না ফিরেই বলল, আর একটা কথা, আমার সন্তান পৃথিবীতে আসবে, এটা আমার শেষ কথা। আজকের করা এই প্রস্তাব তুমি দ্বিতীয়বার আর ভাববে না বাবা। কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল প্রভা। ইকবাল শিকদারের মনে হচ্ছে বুকের ভিতর কেউ পাথর চেপে ধরেছে। দুই হাতে মুখ ডেকে ফেললেন তিনি। এক অসহ্য চাপা যন্ত্রণা তাকে গ্রাস করে ফেলছে। জীবনে অনেক কঠিন সময় পার করেছে তিনি, কিন্তু মেয়ের এই কষ্ট, এই ভাঙাচোরা জীবন তিনি কিছুতেই সহ্য করতে পারছেন না। এক সময় যে মেয়েটা হাসলে পুরো বাড়ি আলোকিত হয়ে যেত, আজ সেই মেয়ের জীবন অন্ধকারে ডুবে গেছে। আর সেই অন্ধকারের জন্য দায়ী প্রভার স্বামী রাজ রহমান। ছেলেটাকে নিজে পছন্দ করে মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন ইকবাল শিকদার। নিজের ছেলের মতোই ভালোবেসেছিলেন তিনি, বিশ্বাস করেছিলেন, অথচ সেই বিশ্বাস ভেঙে চুরমার হতে সময় লাগলো না। ইকবাল শিকদার মাথা নিচু করে বসে রইলেন অনেকক্ষণ। তার চোখের সামনে ভেসে উঠল ছোট্ট প্রভার মুখ। দুই বেনি করা হাসি খুশি মেয়েটা দৌড়ে এসে তার গলা জড়িয়ে ধরছে। ইকবাল শিকদারের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। জীবনে অনেক কিছুই হারিয়েছেন তিনি, কিন্তু মেয়ের হাসি হারানোর কষ্টটা সবচেয়ে ভয়ঙ্কর। পাক্কা বর্ষাকাল চলছে, আকাশ যেন দিনের পর দিন জমিয়ে রাখা সমস্ত কান্না ঝরিয়ে দিচ্ছে পৃথিবীর বুকে। কখনো মুষলধারে বৃষ্টি নেমে চারপাশ ঝাপসা করে দিচ্ছে, আবার কখনো টিপ টিপ শব্দে অবিরাম ঝরতে আছে। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিতে চারদিকে আলোকিত হয়ে উঠছে, আবার সব ডুবে যাচ্ছে ধূসর অন্ধকারে। কখনো তীব্র মেঘের ডাক ভেসে আসে, আবার কখনো ক্ষীণ ডাক। বেলকনির এক কোণে চুপচাপ বসে আছে প্রভা। তার সামনে খোলা আকাশ, আলোর ঝলকানি, বৃষ্টির টুপটাপ শব্দ। ভেজা বাতাস এসে তার খোলা চুল উড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগেই তার মা এসে ফল কেটে দিয়ে গেছে, কিন্তু সেগুলো ছোঁয়ার ইচ্ছেও হয়নি প্রভার। ফলের প্লেটটা অনাদরে পড়ে আছে কাছের টেবিলের উপর। আজকাল কিছুই ভালো লাগে না প্রভার, খেতে ইচ্ছে করে না। শরীরটা সারাক্ষণ গুলায়, মাঝে মাঝে বমি বমি পায়, মাথা ঝিমঝিম করে। কিন্তু এই শারীরিক অসুস্থতার চেয়েও বেশি তাকে কাবু করে রেখেছে ভিতরের যন্ত্রণা। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রভা টেবিলের উপর রাখা ফোনটা হাতে নেয়। কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারপর কন্টাক্ট লিস্ট থেকে একটা নাম খুঁজে বের করতে বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে তার। একসময় নামটার পাশে ছোট্ট লাল হৃদয় লিখলে লজ্জায় হেসে ফেলত সে। আজ সেই একই হৃদয় তার কাছে উপহাসের মতো লাগছে। প্রভাত ঠোঁট কামড়িয়ে চোখ ভিজিয়ে নেয়। একটু সময় নিয়ে কল দেয় সে। রিং হতে থাকে। দুইটা রিং পড়তেই ওপাশ থেকে কল রিসিভ হয়। গভীর পুরুষালী কণ্ঠ ভেসে আসে। হ্যালো। প্রভা চুপ করে থাকে। রাজ আবার বলে, প্রভা, কথা বলছো না কেন? কথাটা শুনে বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে প্রভার। এই কণ্ঠের জন্যই তো একসময় পাগল ছিল সে। অথচ আজ সেই মানুষটাই তার সবচেয়ে বড় কষ্টের কারণ। নিজেকে শক্ত করে প্রভা বলে, তোমার সাথে জরুরি কথা ছিল। হুম, বলো। প্রভার ঠোঁট ভিজিয়ে নেয় জিভ দিয়ে। গলা শুকিয়ে আসছে তার, তবুও কণ্ঠটা শক্ত রাখার চেষ্টা করলো। আমি তোমাকে এই মুহূর্তে ডিভোর্স দিতে পারবো না। রাজের কপালে ভাঁজ পড়ে যায় মুহূর্তেই। কেন? তুমিই তো বলেছিলে মিউচুয়ালি সেপারেশন হয়ে যাব আমরা তাহলে। কারণ আছে। কি কারণ? আমি প্রেগনেন্ট। মুহূর্তেই ওপাশটা নিস্তব্ধ হয়ে যায়, তারপর আচমকা রাজ প্রায় চিৎকার করে বলে ওঠে, কি? কি বললে তুমি? প্রভা একদম ঠান্ডা নির্লিপ্ত গলায় বলল, ইয়েস, আই অ্যাম ক্যারিং ইউর চাইল্ড।
না না, এটা হতেই পারে না। প্রভা তিক্ত হাসে, কেন হতে পারে না? আমরা তো স্বামী স্ত্রী ছিলাম রাজ। গত 2 বছরে তুমি কতবার আমার কাছে এসেছো, আমাকে স্পর্শ করেছো, তাহলে কেন হতে পারে না? রাজ কিছুক্ষণ চুপচাপ থাকে। তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তারপর নিচু গলায় বলে, তুমি তুমি আগে বলনি কেন? আজ সকালে নিশ্চিত হয়েছি। রাজ বিরক্ত স্বরে বলে উঠল, দারুণ, জাস্ট গ্রেট। প্রভার ব্রো কুঁচকে যায়। তুমি এমন ভাবে বলছো যেন এটা কোনো দুর্ঘটনা ঘটে গেছে। তুমি মেডিসিন নাওনি কেন? আমি তো কিনে দিতাম সব সময়। এই বাচ্চা নেওয়ার কি দরকার ছিল প্রভা? রাজের গলায় চাপা রাগ। প্রভা কয়েক সেকেন্ড চুপ করে থাকে। ভিতরের কষ্টগুলো পাথরের রূপ নিচ্ছে তার। এ কথা বলার আগে একবারও তোমার মনে হলো না যে ও তোমারও সন্তান? রাজ বিরক্ত হয়ে বলল, প্লিজ, ড্রামা করো না। কথাটা শুনে প্রভার বুক কেঁপে ওঠে। চোখ দুটো ভিজে আসে, তবুও কণ্ঠে দুর্বলতা আনলো না সে। ড্রামা? একটা মেয়ের মা হওয়ার খবর তোমার কাছে ড্রামা মনে হচ্ছে? রাজ একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, দেখো, যা হওয়ার হয়ে গেছে, পরিস্থিতি অনুযায়ী কাজ করা প্রয়োজন আমাদের। আমরা তো আলাদা হয়ে যাচ্ছি। এই বাচ্চাটা পৃথিবীতে না আসাই ভালো হবে। তুমি আমার বাচ্চাকে মেরে ফেলতে বলছো? রাজ চুপ হয়ে যায়। প্রভা আবার বলল, ভয় পেও না। তোমার নতুন জীবন নিয়ে আমি কোনো ঝামেলা করব না। তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ করতে পারো। আমি তোমাকে আটকাতে আমার সন্তানকে উকিল বানাবো না। রাজ এবার একটু অস্বস্তি নিয়ে বলে, প্রভা, তুমি ব্যাপারটা ভুলভাবে নিচ্ছ। প্রভা হেসে ফেলল। সেই হাসিতে তীব্র কষ্ট মিশে আছে। ভুলভাবে? ভুল তো তখন ছিলাম যখন আমি সবকিছু বুঝেও না বোঝার ভান করে গেছি। আবার তোমার চাহিদাও মিটিয়ে গেছি। রাত চুপ করে যায়। বৃষ্টির গতি বেড়েছে, বেশ শব্দ হচ্ছে। আকাশ ভেঙে পড়া তুমুল পানি ফোটার। প্রভা একটু দম নিয়ে বলল, শোনো, আমি 1.5 মাসের প্রেগনেন্ট। বাচ্চা না হওয়া পর্যন্ত ইসলাম বা আইনে কোথাও ডিভোর্স কার্যকর হবে না। তাই সময় লাগবে। মানে? মানে তুমি ধরে নিতে পারো আমরা আলাদা। শুধু কাগজে কলমে ডিভোর্সটা পরে হবে। আর বাচ্চা? প্রভার নিজের পেটের উপর হাত রাখলো আলতো করে। ও আমার কাছে থাকবে। তুমি সিরিয়াসলি এই বাচ্চা রাখতে চাচ্ছ? হ্যাঁ। তুমি বুঝতে পারছো তুমি কি করতে যাচ্ছ? খুব ভালোভাবেই বুঝতে পারছি। রাজ রাগী গলায় বলে ওঠে, একটা বাচ্চা নিয়ে তুমি একা কিভাবে থাকবে? সমাজ কি বলবে ভেবেছো? প্রভাত ধীরে হেসে বলল, যে সমাজ আমার স্বামীর পরক্রিয়া দেখে চুপ ছিল, সেই সমাজের কথা আমি কেন ভাববো? রাজ থমকে যায়। প্রভা আবার বলে, তার বাবা তার মাকে ছেড়ে অন্য নারীতে আসক্ত হয়েছে। এটা তো তার দোষ না। তার মা আছে তাকে মানুষ করার জন্য। কথাটা শুনে রাজের মুখ থমথমে হয়ে যায়। কণ্ঠে অপমানের তীব্রতা নিয়ে বলল, তুমি কিন্তু আমাকে অপমান করছো। প্রভা তাচ্ছিল্য হেসে হাসে। আমার কি সেই সাহস আছে মিস্টার রাজ রহমান? রাজ একটু সময় চুপ থেকে বলে ওঠে, শেষবারের মতো বলছি, আর একবার ভেবে দেখো, দরকার হলে হসপিটালের সব খরচা আমিই দেব। তোমার এই টাকার আমার কোনো প্রয়োজন নেই। যদি করানোর হতো সেই অর্থটুকু আমার আছে, কিন্তু আমার ভাবা হয়ে গেছে। প্রভা, আমার সন্তান পৃথিবীতে আসবে, এটা আমার শেষ সিদ্ধান্ত। ডিভোর্স আপাতত খাতা কলমে করা সম্ভব না। বাবু হয়ে গেলে সবটা কমপ্লিট করে দিব। এটুকু বলার জন্যই কল দিয়েছিলাম, রাখছি। কথাটা বলে 1 সেকেন্ড অপেক্ষা করে না প্রভা, কল কেটে দেয়। ফোনটা টেবিলের উপর রেখে কিছু সময় স্থির হয়ে বসে থাকে প্রভা। বুকের ভিতরটা ভারী লাগছে। তবু আজ নিজেকে দুর্বল লাগছে না তার। বরং মনে হচ্ছে ভিতরে কোথাও নতুন একটা শক্তির জন্ম নিচ্ছে। মায়ের শক্তি। বারান্দার গ্রিলের দিকে তাকায় প্রভা। বৃষ্টির ফোঁটাগুলো গ্রিলে স্পষ্ট হয়ে গড়িয়ে পড়ছে। একসময় সামনে রাখা ফলের প্লেটটা তুলে নেয় প্রভা। তাকে খেতে হবে। তার সন্তানের জন্য খেতে হবে। এই পৃথিবীতে তার সন্তানের যত্ন নেওয়ার মতো খুব একটা মানুষ নেই। কিন্তু সে থাকবে, সব সময় থাকবে। নিজের সমস্ত ভালোবাসা দিয়ে আগলে রাখবে তাকে। কোনো অভাব বুঝতে দেবে না কখনো। এক টুকরো আপেল মুখে দেয় প্রভা। অদ্ভুতভাবে এবার আর শরীর গুলিয়ে ওঠে না। বুকের ভেতর এক নরম উষ্ণতা ছড়িয়ে পড়ে। মাতৃত্বের উষ্ণতা।
তোমার বোন কি এ বাড়িতে এখন পাকাপোক্ত হয়ে থাকার বন্দোবস্ত করেছে নাকি? অর্ষে খানিকটা তীক্ষ্ণ স্বরে কথাটা বলে উঠল। রাত প্রায় 10:30। ঘরের সিলিং ফ্যানটা ঘুরছে ধীরগতিতে। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে ইমন। তার কোলে 8 মাসের ছোট্ট মেয়লি। বাবার শার্টের বোতাম ধরে টানাটানি করছে মেয়েটা, কখনো হাত পা ছুড়ে খিলখিল করে হাসছে, আবার কখনো বাবার আঙ্গুল কামড়ে দেওয়ার চেষ্টা করছে। ইমন এতক্ষণ পুরো মনোযোগ মেয়ের দিকেই রেখেছিল, কিন্তু অর্ষির কথায় কপাল কুঁচকে তাকালো সে। কি বলছে সব? অর্ষির ঠোঁট বাঁকায়। ভুল কি বললাম? শ্বশুর বাড়ি তো আর যেতে পারবে না, ডিভোর্স হয়ে যাচ্ছে। বাচ্চা পেটে চলে এসেছে, অ্যাবর্শন করার কথা বলা হয়েছে, কিন্তু সে নাকি করবে না। সে তার মেয়েকে মানুষ করবে। তার মানে তো আর বিয়ে দেওয়া যাবে না। কে বিয়ে করবে তোমার বাচ্চা সহ বোনকে? কেউ করবে না। তাহলে তো সেই বাড়িতেই থাকবে, তাই না? শেষ কথাটা বলার সময় গলার স্পষ্ট বিরক্তি। ইমন কিছুক্ষণ চুপ করে রইল। অলি তখন বাবার বুকের উপর মাথা রেখে অস্পষ্ট শব্দ করছে। ইমন মেয়ের মাথায় হাত বুলিয়ে নিচু স্বরে বলল, এই বাড়িতে থাকবে বলেছে। জানি না, কিন্তু তোমার বোন কি চাকরি করে, নাকি তোমার বোন জামাই খরচা দিবে? শোনো, এসব উটকো ঝামেলা ঘাড়ে নিতে পারবো না, কিন্তু তোমার আহামরি কিছু নেই। আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, ছেলেটাকে সামনের মাসে একটা কোচিংয়ে দিতে হবে। মেয়ে বড় হলে খরচা বাড়বে, এসব ঝামেলা একদম ঘাড়ে নিবেন না। ইমন চুপচাপ শুনছিল। একসময় ধীরে বলে উঠল, তাহলে আমি কি করব? আমি তো আর ওকে ফেলে দিতে পারি না, তাই না? অর্ষি এক পলক তাকালো ইমনের দিকে, সেই চোখে বিরক্তি স্পষ্ট। ইমন একটা ঢোক গিলে মেয়েকে আরেকটু চেপে নিল নিজের দিকে। অলি বাবার বুকের সাথে লেপ্টে গিয়ে ছোট্ট করে হেসে উঠল। অর্ষি একটু কড়া সুরে বলল, আমি তোমাকে ফেলে দিতে বলেছি? ইমন কোনো উত্তর দিল না। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে ছোট্ট অলিকে আস্তে আস্তে দোলাচ্ছিল। মেয়েটার ঘুমে ডুলু ডুলু চোখ, মাঝে মাঝে আধো ঘুমে বাবার মুখের দিকে তাকাচ্ছে, আবার চোখ বুজে ফেলছে। হঠাৎ ছোট্ট করে কান্নার শব্দ করতেই অর্ষি উঠে এলো। দাও, আমার কাছে দাও। ইমনের কোল থেকে অলিকে সাবধানে তুলে নিল অর্ষি। তারপর বিছানার একপাশে কাত হয়ে শুয়ে মেয়েটাকে বুকের দুধ খাওয়াতে লাগলে। ঘরের আলোটা আস্লান। জানালার বাইরে টুপটাপ শব্দে ঝিরঝির বৃষ্টি পড়ছে। ইমন শরীরটা এলিয়ে দিল বিছানায়। দুই হাত মাথার পিছনে রেখে ছাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অর্ষি নিচু স্বরে বলল, বোনকে গিয়ে বোঝাও অ্যাবর্শনটা করানোর জন্য। অ্যাবর্শন হয়ে গেলে অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে, তবে ওরও জীবনের একটা গতি হবে, আমাদেরও ঝামেলা পোহাতে হবে না। ইমন চোখ নামিয়ে তাকালো অর্ষির দিকে। তার গলায় ক্লান্তি মেশানো দ্বিধা, কিন্তু শুনলাম ও অ্যাবর্শন করাবে না। অর্ষি বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। সেই জন্যই তো বলছি রাজি করাও। এখন আবেগ দেখিয়ে লাভ কি? পরে তো কষ্টই বাড়বে। ইমন আর কোনো কথা বলল না। পাশে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে অন্যমনস্কভাবে স্ক্রল করতে লাগে। কিছুক্ষণ পর অলি ঘুমিয়ে পড়ল। ছোট্ট মুখটা শান্ত হয়ে এসেছে। অর্ষি উঠে বসল। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে এলোমেলো চুলগুলোতে হাত দিয়ে জড়ো করে খোঁপা বাঁধে। তারপর কোনো কথা না বলে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল সে। রাজ নিজের রুমের বারান্দার পাশে রাখা রকিং চেয়ারে চুপচাপ বসে আছে। ঘর জুড়ে আধো অন্ধকার। জানালার কাছ বেয়ে টুপটাপ বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। মেঘ ডাকছে ক্ষীণ স্বরে। অথচ বাইরের এই ঝড়ের চেয়েও ভয়ঙ্কর ঝড় এখন বইছে রাজের ভিতরে। প্রভার বলা কথাগুলো বারবার কানে বাজছে তার। শব্দগুলো যেন তার মাথার ভেতর বিস্ফোরিত ঘটিয়েছে। রাজ দুই হাত দিয়ে মুখ ডেকে একটা লম্বা নিঃশ্বাস ফেলল। সে বুঝতে পারছে না ঠিক কি অনুভব করছে। বিরক্তি, ভয় নাকি অস্বস্তি? মনে হচ্ছে সবকিছু হঠাৎ এলোমেলো হয়ে গেছে। ঠিক তখনই ফোনটা কেঁপে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে অনন্যা কলিং। রাজ দ্রুত সোজা হয়ে বসে। কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, কল রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে অনন্যার গলা ভেসে আসে। কি হয়েছে রাজ? এত মেসেজ করছি, রিপ্লাই কেন দিচ্ছ না? না, কিছু না। অনন্যা কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তোমাকে আপসেট মনে হচ্ছে, কিছু হয়েছে? রাজ ঠোঁট ভিজিয়ে নেয়।
কয়েক সেকেন্ড চুপ থেকে নিচু গলায় বলে, অনন্যা, হুম। রাজ চোখ বন্ধ করলো। প্রভা 1.5 মাসের প্রেগনেন্ট। অনন্যা প্রায় চিৎকার করে বলে উঠল, হোয়াট হোয়াট আর ইউ সেইং? রাজ, মানে কি? রাজ বিরক্তভাবে কপালে হাত বুলালো। আমি নিজেও শকড। তাহলে তাহলে এই মুহূর্তে তো ডিভোর্সও সম্ভব হবে না। আমরা বিয়ে করব কি করে? আরও যদি ঝামেলা করে। রাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মনে হয় না করবে। তুমি কি করে বুঝলে? রাজ মাথাটা চেয়ারের সাথে হেলান দিল, তারপর প্রভার সাথে হওয়া পুরো কথোপকথন বলতে শুরু করলো। অনন্যা ওপাশে চুপচাপ শুনতে থাকে। মাঝে মাঝে শুধু ক্ষীণ নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। ওপাশে কিছুক্ষণ নীরব থাকার পর অনন্যা ধীরে বলল, তুমি তো দেখছি আমার সাথে সম্পর্ক থাকাকালীন তার কাছেও গিয়েছো। কথাটা শুনে রাজের বুকের ভিতরটা ধক করে উঠল। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর নিচু গলায় বলে, আমাকে ভুল বুঝো না অনন্যা। অনন্যা তীক্ষ্ণ স্বরে হেসে উঠল। ভুল বোঝার কি আছে? তুমি আমাকে এসে বলতে ওর দিকে তাকাও না। তোমাদের মধ্যে কিছু নেই, অথচ এখন শুনছি সে প্রেগনেন্ট। 1.5 মাসের মানে কি দাঁড়াচ্ছে? রাজ বিরক্তভাবে চোখ বন্ধ করল। কপালের দুই পাশে চাপ দিতে দিতে বলল, অনন্যা প্লিজ, আমাকে একটু বোঝার চেষ্টা করো। ব্যাপারটা এত সহজ না। তাহলে বোঝাও আমাকে। রাজ একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর গলা নিচু করে বলতে লাগলো, ও আমাকে রাতে শিডিউলস করতো। আমি তো একটা পুরুষ, বলো একটা মেয়ে যদি একই রুমে থেকে বারবার সিডিউস করতে থাকে, তাহলে নিজেকে কতদিন সামলে রাখা যায়? এটা ওর একটা ট্র্যাপ ছিল। আরও কত বড় গেম! আর ভাবো একবার, ইচ্ছে করে মেডিসিন নেননি যেন আমাকে এই প্রেশারে ফেলতে পারে। আমি তো কয়েকদিন ড্রিঙ্ক করে ফিরছিলাম। আমার মনে হয় প্রভা এই সুযোগটাই নিয়েছে। ওপাশে হঠাৎ নীরবতা নেমে এলো। শুধু ক্ষীণ নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। রাজের বুক ধুকপুক করছে। সে বুঝতে পারছে না অনন্যা ঠিক কি ভাবছে। কিছুক্ষণ পর অনন্যা বলে ওঠে, ব্যাপারটা সুবিধার লাগছে না। তোমার আর আমার তাড়াতাড়ি বিয়ে করে ফেলা উচিত। রাজ বড় একটা নিঃশ্বাস ফেলল। বুকের ভিতর জমে থাকা চাপটা খানিকটা নেমে গেল। সে ভেবেছিল অনন্যা হয়তো প্রচন্ড রিয়াক্ট করবে, ঝগড়া করবে, কিন্তু মেয়েটা আশ্চর্যজনকভাবে শান্ত। হ্যাঁ, আমিও তাই ভাবছি। রাজ নিচু গলায় বলল, অনন্যা আবার বলল, আমি আসলে একটা কাজে কল করেছিলাম। হ্যাঁ বলো। আমার 1 লাখ টাকা লাগবে। রাজ এক মুহূর্ত দেরি করলো না। শিওর, আমি এখনই তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। অনন্যার গলায় এবার একটু নরম ভাব ফুটে উঠল। ওকে, আর তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। রাজ ঠোঁটের কোণে হালকা হাসি টানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ তুমি। রাখছি। কলটা কেটে গেল। কয়েক সেকেন্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল রাজ। তারপর বুক ভরে একটা নিঃশ্বাস নিল। মনে হচ্ছে আপাতত বড় একটা বিপদ সামলে ফেলেছে সে। বাইরে বৃষ্টির শব্দ আরো বেড়েছে। রাজ ফোনের কন্টাক্ট লিস্টে গিয়ে দ্রুত একটা নাম খুঁজে বের করে। তারপর কল দিল। ওপাশে কল রিসিভ হতেই রাজ শান্ত গলায় বলে, অনন্যার অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দাও। ভোর থেকে টুপটাপ শব্দ বৃষ্টি ঝরছে। অবশ্য ভোর বলা ঠিক হবে না। সারা রাত ধরে আকাশ যেন মাটি ভাসিয়ে দেওয়ার জেদ নিয়ে নেমেছে। চারপাশে কেমন একটা স্যাঁতসেঁতে বা শান্তি। বারান্দার গ্রিল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। দূরের গাছগুলো ধোঁয়াটে হয়ে আছে বৃষ্টির চাদরে। এমন বৃষ্টিমুখর দিনে খিচুড়ির গন্ধ যেন ঘরের ভিতর আলাদা এক উষ্ণতা এনে দেয়। রান্নাঘর থেকে ভেসে আসছে ভাজা পেঁয়াজ আর গরম মশলার মিষ্টি গন্ধ। তার সঙ্গে মাছ ভাজার শব্দ। অর্ষি সকাল থেকে রান্না করে ব্যস্ত। পিয়াস ঘুম থেকে উঠেই খিচুড়ি খাওয়ার বায়না ধরেছে। ছেলেটার আবদার সে খুব একটা ফেলতে পারে না, তাই এক হাতে কড়াই নাড়ছে আর এক হাতে বেগুন কেটে রাখছে। মাঝে মধ্যে বিরক্ত গলায় পিয়াসকে ধমকও দিচ্ছে, এই রান্নাঘরের বারবার আসবি না তো, তেল ছিটে লাগবে।
পিয়াস অবশ্য তবুও দমছে না। ড্রয়িং রুম থেকে বারবার উকিতে জিজ্ঞেস করছে, আম্মু, খিচুড়ি আর কতক্ষণ? ইমন দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ দৃশ্যটা দেখলো। তারপর ধীরে ঘুরে নিজের রুমে ঢুকে পড়ে। অলি তখনও ঘুমিয়ে আছে। ছোট্ট মেয়েটার গোলাপি মুখটা কেমন শান্ত হয়ে আছে ঘুমের ভিতর। একদম ভোরে ওঠে। প্রায় 2 ঘন্টা জেগেছিল। কখনো বাবার আঙ্গুল চেপে ধরেছে, কখনো আদো আদো গলায় শব্দ করেছে, তারপর আবার ঘুমিয়ে পড়েছে। ইমন বিছানার পাশে বসে মেয়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সে আস্তে করে অলির ছোট্ট নরম কপালে একটা চুমু খেলো। মেয়েটা ঘুমের মধ্যেই সামান্য নড়ে ওঠে, আবার নিশ্চুপ হয়ে যায়। ইমন রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে তার ছুটির দিনে আলসেমি সবার মাঝে ছড়িয়ে আছে। টিভিতে ডিসকভার চ্যানেল চলছে। পিয়াস সোফার উপর আধশোয়া হয়ে চিপস খাচ্ছে। ইমন একবার সেদিকে তাকিয়ে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়ালো। অর্ষি তখন কড়াইয়ে মাছ ভাজছে। গরম তেলে মাছ পড়তেই ঝাঁঝালো শব্দ উঠল। চা খাবা? অর্ষি না তাকিয়ে জিজ্ঞেস করলো। হুম। তাহলে 5 মিনিট অপেক্ষা করো। ইমন কিছু বলল না, শুধু হালকা মাথা নেড়ে সেখান থেকে সরে এলো। প্রভার রুমের সামনে এসে দাঁড়ালো সে। দরজার ভিতর থেকে বন্ধ। কয়েকবার আলতো নক করতেই ভিতর থেকে প্রভার শান্ত গলা ভেসে এলো, দরজা খোলা আছে। ইমন দরজা ঠেলে ভিতরে ঢুকে। ঘরের জানালাটা আধ খোলা। সেখান দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। বাতাসগুলো বাতাসে দুলছে হালকা করে। প্রভা বিছানার উপর চুপচাপ বসে জানালার বাইরে বৃষ্টি দেখছিল। তার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। চোখের নিচে হালকা কালচে ছাপ। ইমনকে ঢুকতে দেখে সে একটু সোজা হয়ে বসলো। ভাইয়া তুমি? আমাকে ডাকতে আমি যেতাম। ইমন বিছানার এক কোনায় বসতে বসতে নরম গলায় বলল, না সমস্যা নেই। তোর এই সময় হাঁটাচলা কম করাই ভালো। প্রভা হালকা করে হাসে। ইমনও তাকিয়ে রইল বোনটার দিকে। সেই ছোট্ট প্রভা কত দ্রুত বড় হয়ে গেল। একটা সময় ছিল যে স্কুল থেকে ফিরলে প্রভা দৌড়ে এসে কোলে উঠত, ছোট্ট ছোট্ট হাতে গলা জড়িয়ে ধরত, কখনো ভাইয়ের শার্টে লালা মেখে দিত, কখনো জেদ করে আইসক্রিম খেতে চাইতো। আর আজ, আজ সেই ছোট্ট মেয়েটাই মা হতে চলেছে। সত্যিই সময় বড় অদ্ভুতভাবে বদলে যায়। মানুষ টের পাওয়ার আগেই জীবন অন্য এক জায়গায় এসে দাঁড়ায়। ইমন গলা পরিষ্কার করলো, তারপর নিচু স্বরে বলল, শরীর কেমন লাগছে এখন? প্রভা হালকা মাথা নাড়ল, ভালো ভাইয়া। এরপর আবার নীরবতা। ইমন যেন কিছু বলতেছেও থেমে যাচ্ছে বারবার। আঙ্গুলগুলো অস্থিরভাবে একটার সাথে আরেকটা ঘষছে সে। মুখে স্পষ্ট অস্বস্তি। প্রভা ভ্রু কুঁচকে তাকায়। কিছু বলবে ভাইয়া? হ্যাঁ আসলে। ইমন থেমে যায়, যেন শব্দগুলো মুখে এসে আটকে যাচ্ছে। প্রভা কিছুক্ষণ তাকিয়ে থেকে হালকা স্বরে বলে ওঠে, এত আমতা আমতা করার কি আছে ভাইয়া? বলো কি বলতে চাও? ইমন একটা দীর্ঘশ্বাস ফেলে। বুকের ভিতরটা ভারী লাগছে তার। তারপর ধীরে ধীরে বলল, প্রভাই বাচ্চাটা। কথা শেষ করার আগে প্রভা শান্ত গলায় বলে উঠল, মেরে ফেলতে বলবে তাই তো? মুহূর্তেই শরীর কেঁপে উঠল ইমনের। গলাটা শুকিয়ে গেল। সে হতভম্ব চোখে তাকিয়ে রইল বোনের দিকে, যেন এমন সরাসরি উত্তর আশা করেনি। প্রভা হালকা করে হাসল। সেই হাসিতে আনন্দ নেই, আছে কেমন একটা ক্লান্ত ব্যথা। আমার সন্তান কি এই পৃথিবীর বুকে এত বড় বোঝা হয়ে গেল ভাইয়া? সবাই তাকে মেরে ফেলতে চাচ্ছে। প্রভা আমি আসলে, ইমন কথাটা শেষ করতে পারল না। প্রভা এবার জানালার বাইরে তাকায়। বৃষ্টির পানি গ্রিল বেয়ে নিচে নেমে গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ চুপ থেকে খুব শান্ত স্বরে বলল, ভয় পাচ্ছ ভাইয়া? যদি আমি আর আমার সন্তান তোমার ঘাড়ে বোঝা হয়ে যাই, এই ভয় পাচ্ছ? ইমন নিঃশব্দে মাথা নিচু করে ফেলল। কোনো উত্তর খুঁজে পেল না সে। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। ছোট্টবেলা থেকে যে বোনটার চোখে সে সবসময় নিরাপদ আশ্রয় ছিল, আজ সেই বোনটাই এমনভাবে কথা বলছে যেন পৃথিবীতে তার নিজের বলে কেউ নেই। প্রভা আবার বলল, ভয় পেও না ভাইয়া, আমি এখানে থাকবো না। শুধু আমার বাচ্চাটা হওয়া পর্যন্ত থাকবো।
হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো একটু পাশে পাবো তোমাদের, এই আশায় থাকতে চাচ্ছি। এইটুকু সময় দাও আমাকে। আমি খুব দ্রুত একটা কিছু করার চেষ্টা করব। খরচ আমি নিজেই চালাবো। আপাতত আমার কাছে যা আছে তাতে মাস ২ চলে যাবে। তার মাঝে টাকা ইনকামের কিছু একটা ব্যবস্থা করে ফেলবো আমি। কথাগুলো বলে প্রভা মুখ নামিয়ে ফেলল। তার ২ হাত শক্ত করে জড়িয়ে আছে একসাথে, যেন নিজের ভিতরের ভয়গুলো লুকানোর চেষ্টা করছে। ইমন নির্বাক হয়ে তাকিয়ে রইল বোনটার দিকে। এ মেয়েটা কি সত্যিই সেই আগের ছোট্ট প্রভা, যে সামান্য ভয় পেলে দৌড়ে এসে ভাইয়ের হাত আঁকড়ে ধরতো? জীবন কত দ্রুত মানুষকে বদলে দেয়। ইমন নিচু গলায় বলে উঠল, আজকাল চাকরি খুব কঠিন প্রভা। তুই এই অবস্থায় কিসের চাকরি খুঁজবি? প্রভা মুখ তুলে তাকায় ভাইয়ের দিকে। আমি জানি চাকরি পাওয়া কঠিন, কিন্তু অসম্ভব না। ইমন ঠোঁট কামড়ে চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপর বলে, তুই মনে হয় আমাকে ভুল বুঝছিস। প্রভা হালকা মাথা নাড়ে, ঠোঁটের কোণে ফ্যাকাশে একটা হাসি ফুটে ওঠে। তোমাকে ভুল বুঝছি না ভাইয়া, তোমার পিছনের পেশাটা আমি বুঝি। আমি তো তোমার বোন বলো, আমাকে তুমি হাতে পিঠে করে মানুষ করেছো। তোমার ব্যাপারটা কি আমি বুঝবো না? সোর্সটা আমি জানি। তুমি বলে দিও, আমি থাকবো না এখানে। কথাটা শুনে ইমনের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল, মুখটা কেমন শক্ত হয়ে এলো তার। কিছুক্ষণ চুপ থেকে খুব নিচু স্বরে বলল, আমি খুব দুর্বল না রে। প্রভা কিছুক্ষণ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ধীর চোখে নামিয়ে বলল, হয়তোবা। ঘরের ভিতর আবার নীরবতা নেমে এলো। দূরে কোথাও মেঘ ডাকছে ক্ষীণ স্বরে। ইমন বিছানার চাদরের উপর হাত বোলাতে বোলাতে অন্য মনস্ক হয়ে যায়। তার মাথার ভিতর যেন হাজারটা চিন্তা একসাথে করছে। কিছুক্ষণ পরে সে নিজেকে সামলে নিয়ে জোর করে হালকা হাসে। সব ঠিক হয়ে যাবে। আমার সন্তানকে নিয়ে আমি আমার দুনিয়া ঠিক করে নেব। কথাটা শুনে ইমন বোনটার দিকে তাকিয়ে রইল। এই বোনটা কবে এতটা বদলে গেল? একটা সময় সামান্য সমস্যায় কেঁদে ফেলতো, আর আজ পৃথিবীর বিরুদ্ধে একা দাঁড়িয়ে থাকার কথা বলছে। ইমন উঠে দাঁড়ায়। চল খাবার খাবি? এই সময় ঠিকঠাক খাওয়া উচিত। তুমি যাও, আমি আসছি। ইমন আর কিছু বলল না, দরজার কাছে গিয়ে একবার ফিরে তাকালো বোনটার দিকে, তারপর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই প্রভা একটা দীর্ঘশ্বাস ফেলে। বুকের ভিতর জমে থাকা ভারটা যেন একটু বেরিয়ে এলো সেই নিঃশ্বাসের সাথে। তারপর মুখ ঘুরিয়ে আবার জানালার বাইরে তাকায়। ঝরঝর করে অবিরাম বৃষ্টি ঝরছে। আকাশ যেন থামতেই ভুলে গেছে দূরের গাছগুলো বৃষ্টির চাদরে ঝাপসা হয়ে আছে। ঠান্ডা বাতাস এসে পর্দাগুলো দুলিয়ে দিচ্ছে। প্রভাত চুপচাপ সেই বৃষ্টি দেখতে থাকে, তার এক হাত পেটের উপর রাখা, যেন পৃথিবীতে এই মুহূর্তে একমাত্র এই ছোট্ট অস্তিত্বটাই তাকে বাঁচিয়ে রাখার শক্তি দিচ্ছে। আর ওকে, আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা মাহবুব সাহেব কপাল কুঁচকে কথাটা বললেন। তার সামনে রাখা ফাইলের উপর চোখ থাকলেও দৃষ্টি আটকে আছে প্রভার ফ্যাকাশে মুখে। প্রভা এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। ঠোঁট শুকিয়ে এসেছে, মাথাটাও কেমন ঝিমঝিম করছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি বললেই চলে। বাসা থেকে বের হওয়ার আগে ২ বার বমি হয়েছে, তারপরও নিজেকে সামলে ইন্টারভিউ দিতে এসেছে সে। কয়েক সেকেন্ড চুপ থেকে নিচু স্বরে বলল, অ্যাকচুয়ালি আমি প্রেগনেন্ট, 2 মান্থস। মাহবুব সাহেব অস্পষ্ট অবাক হয়ে গেলেন। ভ্রু উঁচু করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন প্রভার দিকে। কথাটা ঠিক বিশ্বাস করতে পারছেন না। তারপর চেয়ারটায় হেলান দিয়ে ধীরে বললেন, আপনি এই সময় জব ইন্টারভিউ দিচ্ছেন? প্রভা ঠোঁট ভিজিয়ে নিল। চাকরিটা আমার প্রয়োজন। ঘরের ভিতর কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। এসির ঠান্ডা বাতাসেও প্রভার কপালে হালকা ঘাম ঝরছে। হাতের আঙ্গুলগুলো শক্ত হয়ে জড়িয়ে আছে একসাথে। মাহবুব সাহেব একটা দীর্ঘশ্বাস ফেললেন। আপনার কথাটা বুঝতে পারছি। অবশ্য খুব প্রয়োজন না হলে এমন অবস্থায় কেউ জব খুঁজে বেড়ায় না। কিন্তু এটা তো অফিস, কাজের জায়গা। এখানে আবেগের কোনো স্থান নেই। মাহবুব সাহেব সামনে রাখা ফাইলটা আলতো করে বন্ধ করলেন।
আমার কিছু ইমার্জেন্সি এমপ্লয়ি প্রয়োজন। আপনিও এমনিতেই এখন সিক, তার উপর ২ মাস পর থেকে কয়েক মাস আপনার পক্ষে অফিস করা সম্ভব হবে না। এই অবস্থায় কোম্পানির স্বার্থে আপনাকে চাকরি দেওয়া সম্ভব না, সরি। আপনার পেপারসগুলো আমি একসেপ্ট করতে পারছি না। কথাগুলো খুব শান্ত স্বভাবেই বলা হলো, কিন্তু প্রতিটি শব্দ যেন ধীরে ধীরে এসে প্রভার বুকের ভেতর আঘাত করলো। প্রভা একটা চাপা শ্বাস ফেলে তারপর খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, নো প্রবলেম, ধন্যবাদ স্যার। মাহবুব সাহেব আর কিছু বললেন না, শুধু সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। সেই দৃষ্টিটা প্রভার কাছে আরো বেশি অস্বস্তিকর লাগলো। করুণা সে সহ্য করতে পারে না। ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায় প্রভা, তারপর ফাইলটা বুকে চেপে ধরে ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে এলো। বাইরের করিডোরটা বেশি ঠান্ডা লাগছে, অথচ প্রভার শরীর জ্বলছে। মাথার ভিতরটা কেমন ভারী হয়ে আছে, মনে হচ্ছে চারপাশের সব শব্দ ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎ বমি বমি ভাবটা আবার চেপে ধরল তাকে। দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল প্রভা। বেসিন আঁকড়ে ধরে কয়েক মিনিট মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। বুকের ভিতরটা কেঁপে উঠছে, বারবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বমির জন্য নাকি অপমানের জন্য সেটা বুঝতে পারল না। এখানে আসার আগেও বাসায় ২ বার বমি হয়েছে। এখানে এসে আরেকবার গত ১৫ দিন ধরে এক অফিস থেকে আরেক অফিসে ঘুরছে সে। কোথাও সিভি জমা দিচ্ছে, কোথাও ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু শেষটা একই। প্রতিটি জায়গা থেকে শেষ পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে। প্রভা মুখে পানি দিল। আয়নায় নিজের দিকে তাকাতেই বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে অনেকটা। এই মেয়েটা কি সত্যিই সেই প্রভা যে একসময় আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা চুল বাঁধত? হঠাৎ খুব ক্লান্ত লাগলো তার, অসম্ভব ক্লান্ত। ওয়াশরুম থেকে ধীর পায়ে বাইরে এলো প্রভা। মাথাটা এখনো ভার লাগছে, বুকের ভিতরে একটা শূন্যতা জমে আছে। মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। করিডোরের সাদা আলো চোখে লাগছে, চারপাশে মানুষের কথাবার্তা, কিবোর্ডের শব্দ, ফোন কল সবকিছুই ভেসে আসছে। প্রভাত শুধু দ্রুত বেরিয়ে যেতে চাইছে। এই জায়গাটায় আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না তার। ঠিক তখনই পিছন থেকে একটা ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে এলো, প্রভা। প্রভা থমকে দাঁড়ায়, ঘুরে তাকাতে চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল তার। সামনে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া কাদের এক সুদর্শন যুবক। ফর্সা গায়ের রং, পরিপাটি ফর্মাল ড্রেস, হাতে দামি ঘড়ি, চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। প্রভা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর অবিশ্বাস্য মেশানো স্বরে বলল, ফারহান তুই? বুকটা যুবকটা হেসে মাথা নাড়ল, ইয়েস আমি। তার ঠোঁটের কোণে সে আগের মতোই হালকা দুষ্টু হাসি। কলেজ জীবনে এই হাসিটার জন্যই মেয়েটা পাগল ছিল। প্রভাও অজান্তেই একটু হেসে ফেলল। অনেকদিন পর পরিচিত কাউকে দেখে বুকের ভিতর জমে থাকা চাপাটা যেন সামান্য হলেও হালকা লাগলো। তুই এখানে? ফারহান ভ্রু তুলে প্রশ্ন করল। প্রভা হাতে ধরা ফাইলটার দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, জব ইন্টারভিউ দিতে এসেছিলাম। কিন্তু তুই এখানে কেন? ফারহান গলা খাকারি দিয়ে বলল, অ্যাকচুয়ালি ম্যাম, আমি এই অফিসের মালিক। কথাটা শুনে প্রভা পুরোপুরি অবাক হয়ে গেল। চোখ বড় বড় করে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সে। তারপর হঠাৎ অপ্রস্তুত হয়ে বলে ওঠে, ও আচ্ছা, সরি, আমি বুঝতে পারিনি। ফারহান সাথে সাথে হাত তুলে থামিয়ে দিল তাকে। এই ওয়েট, বস হওয়ার জন্য আমার সাথে এত প্রফেশনাল হয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। তার কথার ভঙ্গিতে আগে সেই চেনা ফারহানকে খুঁজে পেল প্রভা। ফিক করে হেসে ফেলে সে। ফারহান কিছুক্ষণ তাকিয়ে রইল প্রভার দিকে, কিন্তু পরের মুহূর্তেই তার চোখ আটকে গেল প্রভার হাতে ধরা ফাইল আর ক্লান্ত মুখটার দিকে। হালকা কুঁচকে যায় তার ব্রো। যাই হোক, তোর হাতে এসব পেপার কেন? পেপারস একসেপ্ট হয়নি? কথাটা শুনতেই প্রভার ঠোঁটের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়। নিজের নিচের ঠোঁটটা আলতো করে চেপে ধরল, চোখ নামিয়ে নিল মেজের দিকে, কিন্তু উত্তর দিল না। প্রভার চুপ করে থাকা দেখেই ফারহানের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল।
সে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল প্রভার দিকে, তারপর শান্ত স্বরে বলল, কি হলো? পেপারস একসেপ্ট করেনি? প্রভাত চোখ নামিয়ে ছোট্ট করে বলল, না। ফারহান ভ্রু কুঁচকে ফেলল। কেন? দেখি তো কাগজগুলো। কথা শেষ করেই সে আলতো করে প্রভার হাত থেকে ফাইলটা নিয়ে নিল। প্রভা বাধা দিতে গিয়েও পারে না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইল। ফারহান ফাইল খুলে একটার পর একটা কাগজ দেখতে লাগলো। সার্টিফিকেট, মার্কশিট, সিভি, সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখছে সে। দেখতে দেখতে তার চোখে স্পষ্ট বিস্ময়ের ছাপ ফুটে উঠল। কলেজ লাইফে প্রভা বরাবরই মেধাবী ছিল, পড়াশোনায় সবসময় সবার থেকে এগিয়ে। ইউনিভার্সিটিতেও দারুণ রেজাল্ট করেছে। সেই একই ধারাবাহিকতা এখনো স্পষ্ট তার কাগজপত্রে, কোথাও কোনো ঘাটতি নেই। ফারহান ফাইল থেকে চোখ না সরিয়ে বলে, সব তো ঠিকঠাক, তাহলে একসেপ্ট করেনি কেন? প্রভা ঠোঁট কামড়ে ধরল। এ প্রশ্নের উত্তর দিতে তার ভীষণ অস্বস্তি লাগছে। কয়েক মুহূর্ত চুপ থেকে ধীরে বলল, বাদ দে এসব। ফারহান এবার ফাইল বন্ধ করে সরাসরি তাকায় তার দিকে। কি বাদ দেব? ফারহানের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। হঠাৎ কি যেন ভেবে চারপাশে তাকায় সে। করিডোরের একটু দূরে অফিস স্টাফদের মধ্যে ম্যানেজারকে দেখতে পেয়ে গম্ভীর স্বরে ডাক দিল, রামিম। ডাক শুনে মাঝারি গড়নে একটা ছেলে দ্রুত পায়ে এগিয়ে এলো। জি স্যার। ফারহান কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলল, আজ ইন্টারভিউ বোর্ডে কারা আছে? রামিম সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার, মাহবুব সাহেব আর মিস্টার অয়ন। ফারহানের চল শক্ত হয়ে উঠল। ওনাদের ইমার্জেন্সি আমার কেবিনে পাঠান। রামিম এক মুহূর্ত দেরি করে না, ওকে স্যার। কথা শেষ করেই দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল সে। সবকিছু এত দ্রুত ঘটল যে প্রভা কয়েক সেকেন্ড কিছুই বুঝে উঠতে পারল না। সে অবাক চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। বুকের ভিতর কেমন একটা অস্বস্তি কাজ করছে। ফারহান আবার তার দিকে ফিরে তাকায়। করিডোর জুড়ে তখন হালকা চাপা গুঞ্জন। অফিস স্টাফদের কৌতূহলী চোখ বারবার ঘুরে আসছে তাদের দিকে, কিন্তু সেদিকে যেন কোনো ভ্রুক্ষেপ নেই ফারহানের। তার মুখটা শক্ত হয়ে আছে, চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। প্রভা অস্বস্তিতে কোঁকড়ে যাচ্ছে, বুকের ভিতর ধুকপুক শব্দটাও আরো বেড়ে গেছে। ধীরে ধীরে বলল, এসবের কি দরকার ছিল ফারহান? ফারহান একবার তার দিকে তাকিয়ে আবার সামনে তাকালো, তারপর শান্ত গলায় বলল, এত কথা তোকে বলতে হবে না, চল আমার কেবিনে। প্রভার সঙ্গে সঙ্গে মাথা নাড়ায়। কোনো প্রয়োজন নেই, আমার ফাইল দে, আমি চলে যাই। ফারহান ভ্রু তুলে তার দিকে তাকায়, বুঝেছি তুই আগের মতোই তেরা আছিস। সরি, তোর হাতটা ধরলাম। কথা শেষ করে প্রভার হাত আলতো করে ধরে ফেলল সে। প্রভা হকচকিয়ে উঠল, ফারহান, এইসবের কোনো দরকার নেই, সবাই তাকিয়ে দেখছে। ফারহান, আমার কথাটা শোন প্লিজ। কিন্তু ফারহান যেন কিছুই শুনছে না, একরকম জোর করে প্রভাকে নিয়ে হাঁটতে শুরু করলো করিডোর ধরে। আশেপাশের স্টাফরা বিস্ময় চোখে তাকিয়ে আছে। কেউ চাপা স্বরে নিজেদের কথা বলছে, কেউ আবার দ্রুত চোখ ফিরিয়ে নিচ্ছে। প্রভার ভীষণ অস্বস্তি লাগছে। এমনিতেই মাথাটা ঝিমঝিম করছে, তার উপর সবার সামনে এই পরিস্থিতি তাকে আরো অপ্রস্তুত করে তুলেছে। কিন্তু ফারহানের হাতের দৃঢ়তা দেখে বুঝলো এখন কিছু বলেও লাভ নেই। কয়েক মুহূর্তের মধ্যেই তারা পৌঁছে গেল ফারহানের কেবিনে। বড় কাচঘেরা আধুনিক কেবিন। দেওয়ালে ঝুলানো বড় ঘড়িটার টিকটিক শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। ফারহান দরজা বন্ধ করে প্রভাকে সামনে রাখা চেয়ারে বসতে ইশারা করলো। প্রভা বিরক্ত মুখে বসে পড়ল। ফারহান নিজের চেয়ারটায় গিয়ে বসলো, তারপর টাইটা সামান্য ঢিলা করে গম্ভীর দৃষ্টিতে তাকায় তার দিকে। প্রভা ঠোঁট কামড়ে বলে ওঠে, এসব একদম ঠিক হচ্ছে না। ফারহান ব্রোকোজকে হালকা হেসে ফেলে, আমি জানি কি হচ্ছে আর কি হচ্ছে না। আগে বল কি খাবি? কিছু খাবো না। আদা দেওয়ার রং চা তোর ফেভারিট, ওটাই বলছি। কথাটা শুনেই প্রভা থমকে যায়। চোখের ভিতর স্পষ্ট বিস্ময় ফুটে উঠল তার। এতদিন পরও ফারহান তার পছন্দ মনে রেখেছে। একসময় তাদের বন্ধুত্বটা কতটা গভীর ছিল। কলেজ ক্যান্টিনে বসে ঘন্টার পর ঘন্টা গল্প, ক্লাস ফাঁকি দিয়ে একসাথে ঘুরে বেড়ানো, পরীক্ষার আগের রাতে নোট নিয়ে ঝগড়া, সবকিছু যেন হঠাৎ করেই চোখের সামনে ভেসে উঠল প্রভার। অথচ সময়ের সঙ্গে সঙ্গে জীবন কতটা বদলে গেছে। কেউ কারোরই খোঁজ রাখেনি বছরের পর বছর।
ফারহান টেবিলের উপর রাখা ফোনটা হাতে তুলে নিল। তারপর কিচেনে কল করে বলল, 2 কাপ আদা দেওয়া রং চা পাঠান, একটাতে 2 চামচ চিনি আর হালকা কিছু স্ন্যাক্সও দিন। ফোন রেখে আবার তাকালো প্রভার দিকে। প্রভা তখনও চুপচাপ বসে আছে। ফারহান তার চিনি খাওয়ার পরিমাণও মাথায় রেখেছে। ভাবতেই প্রভার মুখে হাসি ফুটে ওঠে। ফারহান কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজায় হালকা নক পড়ল। শব্দটা শুনে সে মুখ তুলে তাকায় দরজার দিকে। তারপর গম্ভীর স্বরে বলল, কাম ইন। পরের মুহূর্তেই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন মাহবুব সাহেব আর মিস্টার অয়ন। দুজনেরই ভিতরে ঢুকে খানিকটা থমকে গেলেন। ফারহানের কেবিনে প্রভাকে বসে থাকতে দেখে তাদের চোখে মুখে স্পষ্ট বিস্ময় ফুটে উঠল। বিশেষ করে মাহবুব সাহেবের দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য আটকে রইল প্রভার উপর। তিনি এখনো পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে প্রভা ভীষণ অস্বস্তি নিয়ে বসে আছে। মাথাটা নিচু, বুকের ভিতর দুকপাক শব্দটা আরো বেড়ে গেছে। সে বুঝতে পারছে এখন যা হতে যাচ্ছে সেটা মোটেও স্বাভাবিক কিছু না। ফারহান চেয়ারটায় সোজা হয়ে বসল। তার মুখের আগের হালকা হাসিটা পুরোপুরি মিলিয়ে গেছে। চোখে মুখে এখন কেবল কঠোরতা। মিসেস প্রভার পেপারস একসেপ্ট করা হয়নি কেন? ফারহানের কণ্ঠটা শান্ত, কিন্তু সেই শান্ত স্বরের ভিতরে চাপা তীক্ষ্ণতা স্পষ্ট। মাহবুব সাহেব একবার প্রভার দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফেলালেন ফারহানের দিকে। স্যার, উনি শিখ। ফারহান ভ্রু কুঁচকে সঙ্গে সঙ্গে কুঁচকে যায়। সে টেবিলের উপর রাখা কলমটা আঙ্গুলের ফাঁকে ঘুরাতে ঘুরাতে বলল, শিখ মানে? প্রভা আরো শক্ত হয়ে বসে রইল। নিজের 2 হাত একসাথে চেপে ধরে রেখেছে। আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে উঠেছে চাপের কারণে। এই মুহূর্তে তার ভীষণ অস্বস্তি লাগছে। মনে হচ্ছে মাটির সাথে মিশে যেতে পারলেই বাঁচে। মাহবুব সাহেব খানিকটা ইতস্তত করলেন, তারপর বললেন, মিসেস প্রভা প্রেগনেন্ট, 2 মান্থ। কথাটা শুনেই ফারহানের চোখ হঠাৎ স্থির হয়ে যায়। কয়েক সেকেন্ড সে কোনো কথা বলল না, শুধু চট করে তাকালো প্রভার দিকে। প্রভা তখনও মাথা নিচু করে বসে আছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে ধীরে ধীরে। এই কথাটা সে আজ কতবার বলেছে, আর প্রতিবারই যেন নিজের ভিতরের একটা অংশ একটু একটু করে ভেঙে গেছে। কেবিনের ভিতর মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। মাহবুব সাহেব গলা পরিষ্কার করে আবার বললেন, আমাদের ইমার্জেন্সি ফিট লোক প্রয়োজন, স্যার, যার জন্য একসেপ্ট করিনি। ফারহানের চল শক্ত হয়ে উঠল, চোখের দৃষ্টি আরো গভীর হয়ে এলো। কিন্তু সে সঙ্গে সঙ্গে কিছু বলল না। কয়েক মুহূর্ত নীরবে বসে রইল। তারপর খুব নিয়ন্ত্রিত স্বরে বলল, ওকে, আপনারা গিয়ে ইন্টারভিউর কাজ স্টার্ট করুন। ওকে স্যার। মাহবুব সাহেব আর মিস্টার রয়ন আর এক মুহূর্ত দাঁড়ালেন না। দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেলেন তারা। দরজাটা বন্ধ হতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। শুধু এসির মৃদু শব্দ ভেসে আসছে চারপাশে। ফারহান নিজের চেয়ারটায় হেলান দেয়। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রভার দিকে। ফারহান বলল, প্রভা, লুক অ্যাট মি। প্রভার চোখ এখনো নিচের দিকে স্থির, কাঁধ দুটো কেমন শক্ত হয়ে আছে। ফারহান এবার একটু গম্ভীর স্বরে বলল, প্রভা, লুক অ্যাট মি। প্রভা চোখ তুলে তাকায় তার দিকে। ক্লান্ত ভাঙা চোখ, চোখের নিচে স্পষ্ট কালচে দাগ। মনে হচ্ছে কয়েকদিন ধরে ঠিকমতো ঘুম হয়নি। ফারহানের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এই মেয়েটাকে সে শেষবার দেখেছিল প্রাণ ভরে হাসতে, চঞ্চল আত্মবিশ্বাসী একটা মেয়ে, আর আজ যেন সেই মানুষটার ছায়া বসে আছে তার সামনে। ফারহান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে প্রভা, এই অবস্থায় তুই জব কেন খুঁজছিস? তোর হাজবেন্ড কোথায়? প্রভা সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল, ঠোঁট শুকিয়ে এসেছে। কয়েক সেকেন্ড চুপ থেকে নিচু স্বরে বলল, বাদ দে সব, আমি চলে যাই, আমার জবের প্রয়োজন নেই। ফারহানের ভ্রু কুঁচকে যায়। আমি তোকে একটা প্রশ্ন করছি প্রভা, তুই উত্তর দে। প্রভার বুকের ভিতরটা কেঁপে ওঠে। সে নিচের ঠোঁটটা আলতো কামড়ে ধরল। তারপর খুব ধীরে বলল, আমার বেবি হওয়ার পর আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যাবে। কথাটা শুনেই ফারহান যেন জমে যায়। চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল তার। কয়েক সেকেন্ড সে শুধু তাকিয়ে রইল প্রভার দিকে। ঠিক শুনছে কিনা সেটাই বুঝতে পারছে না। তারপর সামনের দিকে ঝুঁকে এলো সে। কি? কেন?
প্রভা চোখ নামিয়ে ফেলে। বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো যেন একসাথে গলায় এসে আটকে যাচ্ছে। এতদিন কাউকে কিছু বলেনি সে, সবকিছু একা সহ্য করেছে, কিন্তু আজ আর নিজেকে আটকে রাখতে পারলো না। ধীরে ধীরে বলতে শুরু করলো, রাজের সাথে বিয়ে সবকিছু প্রথম দিক স্বপ্নের মতো ছিল, কিন্তু সময়ের সাথে সাথে রাজ বদলে যেতে শুরু করে। রাত করে বাসায় ফেরা, অকারণে রাগারাগি, অবহেলা, সবকিছু ধীরে ধীরে বাড়তে থাকে। প্রথমে প্রভা ভেবেছিল অফিসের চাপ, কিন্তু একদিন হঠাৎ করে সত্যিটি জানতে পারে সে, রাজ অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। কথাটা বলতে গিয়ে প্রভার গলা আটকে ওঠে, চোখ ঝাপসা হয়ে এলো ধীরে ধীরে। সেসব বলে কিভাবে রাজ দিনের পর দিন তাকে অপমান করেছে। রাজ খুব দ্রুত এই মেয়েটাকে বিয়ে করতে চায়, শুধু বাচ্চার জন্য এখনো ডিভোর্সটা আটকে আছে। কথাগুলো বলেই মাথা নিচু করে থাকে প্রভা, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এতদিন ধরে বুকের ভিতর জমে থাকা অপমান, কষ্ট, ভয় সব যেন আজ বেরিয়ে আসছে। আর ফারহান সে নিঃশব্দে বসে আছে, চোখ দুটো সব শক্ত করে বন্ধ। তার বুকের ভেতরটা জ্বলছে, শরীরের প্রতিটি রগ যেন টান টান করে হয়ে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। হাতের আঙ্গুলগুলো এতটাই শক্ত হয়ে মুঠো হয়ে আছে যে গাঁটগুলো সাদা হয়ে উঠেছে। এই মুহূর্তে রাজকে সামনে পেলে হয়তো সত্যিই নিজেকে সামলাতে পারত না সে, হয়তো খুনি করে ফেলতো। মনে হচ্ছে বুকের ভিতর জমে থাকা রাগ তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। যে মেয়েটা সবসময় সবার আগে অন্যের কথা ভাবতো, সবসময় হাসি খুশি থাকতো, আজ সে এভাবে ভেঙে পড়েছে। আরেকজন মানুষ এতটা নিচে নামতে পারে? ফারহান ধীরে ধীরে চোখ খুলল, তার দৃষ্টি এবার ভয়ঙ্কর শক্ত। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎই ফারহান বলে ওঠে, তোর ফাইলগুলো আমার কাছে রেখে যা, রাতেই তোর ফোনে জয়নিং ইমেল চলে যাবে। কথাটা শুনে প্রভা যেন চমকে উঠল। সে দ্রুত মুখ তুলে তাকায় ফারহানের দিকে, চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। আমি কারোর। প্রভা কথাটা শেষ করার আগে ফারহান তাকে থামিয়ে দেয়। করুণা করছি না তোকে, এই সাহস আমার জীবনেও হবে না। কিন্তু, কোনো কিন্তু না প্রভা, বন্ধু হিসাবে তো পাশে দাঁড়াতেই পারি। পারি না? প্রভা নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। অনেকদিন পর কেউ তাকে এভাবে নির্ভরতার অনুভূতি দিল, অথচ সেই অনুভূতিটাই এখন তার সবচেয়ে বেশি ভয় লাগে। চোখ নামিয়ে বলল, তোর কোম্পানির জন্য প্রবলেম হবে। ফারহান হালকা ভ্রু তুলল, সেটা আমি বুঝবো, তোকে এত বুঝতে হবে না। তারপর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে টাইটা ঠিক করতে করতে আবার বলল, যাই হোক চল, তোকে ড্রপ করে দেই। তার কোনো দরকার হবে না, আমি চলে যেতে পারবো। ফারহান এবার সরাসরি তাকায় তার দিকে, বন্ধু হিসাবে অধিকার নিয়ে বলছি, আমার সাথেই যাবি, আমি ড্রপ করে দিব, চল। প্রভা এবার আর কিছু বলল না, কেন যেন আর তর্ক করার শক্তিটুকু অবশিষ্ট নেই তার। শুধু নিঃশব্দে বসে রইল কয়েক সেকেন্ড। ফারহান টেবিলের ওপর প্রভার ফাইলগুলো রেখে দিল, তারপর নিজের গাড়ির চাবিটা হাতে তুলে নিল। কেবিনের দরজা খুলে একপাশে দাঁড়িয়ে প্রভা বের হওয়ার জন্য অপেক্ষা করতে লাগে। প্রভা উঠে দাঁড়ায়, মাথাটা এখনো কেমন ভার লাগছে, কিন্তু অদ্ভুতভাবে বুকের ভিতরের সেই অসহ্য চাপাটা যেন সামান্য হলেও হালকা হয়েছে। দুজন একসাথে কেবিন থেকে বেরিয়ে এলো। অফিস স্টাফদের কৌতূহলী চোখ আবারও ঘুরে এলো তাদের দিকে, কিন্তু এবার প্রভা মাথা নিচু করলো না, শুধু নিঃশব্দে হাঁটতে লাগলো ফারহানের পাশে। আর ফারহান, সে একবারও আশেপাশের কারোর দিকে তাকালো না যেন। এই মুহূর্তে তার সম্পূর্ণ মনোযোগ কেবল একটাই মানুষের দিকে, প্রভা। বাড়িতে ঢুকেই ফাহিমকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়িয়ে যায় ফারহান। এক হাতে অফিস ব্যাগ, অন্য হাতে গাড়ির চাবি। সারাদিনের ক্লান্তি নিয়ে মাত্র বাসায় ফিরছে সে, কিন্তু ড্রয়িং রুমের মাঝখানে ছোট ভাইকে এমন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি হতভম্ব হয়ে যায়। ফাহিম মুখ ফুলিয়ে কান ধরে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু, ঠোঁট উল্টানো, দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অবিচার তার সাথেই হয়েছে। ফারহান কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর দ্রুত পায়ে এগিয়ে এলো তার দিকে। তোর এই অবস্থা কেন? কান ধরে দাঁড়িয়ে আছিস কেন? ফাহিম করুণ মুখ করে তাকালো বড় ভাইয়ের দিকে। আম্মু পানিশমেন্ট দিচ্ছে। ফারহান ভ্রু কুঁচকে ফেলে, কেন? ঠিক তখনই পিছন থেকে পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তোমার আদরের ভাই কি করেছে জানো?
ফারহান ঘুরে তাকায়। ফারিহা পারভীন এগিয়ে আসছেন তার দিকে। চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ, মনে হচ্ছে এখনো রাগ কমেনি তার। ফারহান হালকা অবাক স্বরে বলল, কি করেছে? ফারিহা পারভীন কাছে এসে দাঁড়ালেন, তারপর কপালে হাত ঠেকিয়ে বিরক্ত গলায় বললেন, এত বড় হয়ে গেছে তাও বাদরামি যায় না। ফারহান বলে, কি হয়েছে সেটা তো বলবে। ফারিহা পারভীন এবার রাগী চোখে তাকালেন ফাহিমের দিকে। ছাদের উপর থেকে ইচ্ছে করে সেলিম ভাইয়ের উপর হিসু করে দিয়েছে। কথাটা শুনে ফারহানের চোখ কপালে উঠে যায়। কি? ফারহান অবিশ্বাস্য নিয়ে তাকায় ফাহিমের দিকে। ফাহিম এখনো কান ধরে দাঁড়িয়ে আছে, তবে এবার মুখটা আরো বেশি ফুলে গেছে, যেন তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। ফারহান কয়েক সেকেন্ড চুপ থেকে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে। তো তুই সিরিয়াসলি? ফাহিম এবার প্রতিবাদী গলায় বলে উঠল, আমি ইচ্ছে করে করি নাই। ফারিহা পারভীন সঙ্গে সঙ্গে চোখ রাঙালেন। চুপ, একদম চুপ। এখনো মিথ্যা কথা বলছো। ফাহিম কাঁচুমুচু মুখে বলল, আমি তো শুধু দেখতেছিলাম নিচে পড়ে কিনা। ফাহিম। ফারিহা পারভীন এমনভাবে ডাক দিলেন যে ছেলেটা সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে ফেলল। ফারহান হাসি সামলানোর আপ্রাণ চেষ্টায় আছে। অফিসের টেনশন, সারাদিনের ক্লান্তি, প্রভার ভেজা চোখ, সবকিছু মিলিয়ে মাথাটা ভার হয়েছিল। কিন্তু এই মুহূর্তে ছোট ভাইয়ের কাণ্ড কারখানায় দেখে হালকা লাগছে। ফারিহা পারভীন বিরক্ত চোখে তাকালেন বড় ছেলের দিকে। তোমার ভাইয়ের কারণে আজ আমি মানুষের সামনে লজ্জায় শেষ। ফারহান কোনো রকমে বলে ওঠে, আচ্ছা আচ্ছা সরি, কিন্তু সেলিম আঙ্কেল তখন কি করছিল? ফাহিম এবার মুখ টিপে হাসলো। চিল্লাইতেছিল। ফারহান হেসে ফেলে। ফারিহা পারভীন হতাশ গলায় বললেন, এই দুই ভাই মিলে একদিন আমাকে পাগল বানাবে। তারপর ফাহিমের দিকে তাকিয়ে ফারিহা পারভীন বললেন, আর 10 মিনিট এভাবেই দাঁড়িয়ে থাকবি, তারপর রুমে গিয়ে পড়তে বসবি। ফাহিম অসহায় মুখে এবার ফারহানের দিকে তাকায়, ভাইয়া একটু বলে দাও না। ফারহান নাটকীয় ভঙ্গিতে গলা খাকারি দেয়, দেখ অপরাধ অনেক বড়, আইন সবার জন্য সমান। ফাহিম সঙ্গে সঙ্গে মুখ কালো করে ফেলল, বেঈমান। ফারহান এবার আর নিজেকে সামলাতে পারল না, হেসে উঠে ছোট ভাইয়ের মাথায় আলতো চাপড় দিল। ফারহান হালকা কেশে মায়ের দিকে তাকায়, ঠোঁটের কোণে এখনো চাপা হাসির রেখা লেগে আছে। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক রেখে বলল, আচ্ছা আম্মু, এবারের মতো ছেড়ে দাও, ছোট মানুষ, বুঝতে পারিনি। ফারিহা পারভীন সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে তাকালেন, ও ছোট মানুষ? 9-এ উঠে গেছে, ও ছোট হয় কিভাবে? এই তোমার আশকারা পেয়ে পেয়ে দিন দিন আস্তববাদ তৈরি হচ্ছে। ভাইকে একটু বোঝাও। দুষ্টু তো তুমিও ছিলে, কিন্তু ওর মতো এরকম দুষ্টু তো না। সারাক্ষণ জ্বালিয়ে মারছে আমাকে। ফাহিম মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে, তবে বড় ভাই তার পক্ষ নিয়েছে দেখে চোখে মুখে একটু স্বস্তির আভা ফুটে উঠেছে। ফারহান এবার মায়ের দিকে শান্ত গলায় বলল, আচ্ছা বুঝিয়ে বলবো। ফারিহা পারভীন বিরক্ত মুখে আর কিছু বলে না, গজগজ করতে করতে নিজের রুমের দিকে চলে গেলেন। মা চোখের আড়াল হতেই ফারহান এগিয়ে এসে ফাহিমের কান থেকে হাত সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ফাহিম এবার ভঙ্গিতে তার উপর ঢলে পড়ল, যেন বহু বছরের অত্যাচার সহ্য করে এসেছে। ফারহান হেসে ফেলে। ছোট ভাইটাকে এক হাতে জড়িয়ে ধরে মাথায় আলতো টোকা দিল। তারপর চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, বড় হয়েছিস না, এসব বদরামি ছাড়তে পারিস না। ফাহিম এবার একটু সরে দাঁড়ায়, মুখটা এখনো গম্ভীর। আমার একটু দোষ নাই ভাইয়া, ওইটা সেলিম চাচার পাওনা ছিল। ফারহান ভ্রু তুলে তাকায়, কি করেছে সে? ফাহিম সঙ্গে সঙ্গে অভিযোগের সুরে বলল, গতকাল আম্মুর কাছে আমার নামে বিচার দিছে, তাই আমি পানিশমেন্ট দিছি। কি এমন বিচার দিছে যে তুই ওরকম করলি? ফাহিম বিরক্ত মুখে বলে, আম্মু দুপুরে ঘুমাইলে পাশের মাঠে খেলতে গেছিলাম, আম্মু ওঠার আগেই চলে আসছিলাম, কিন্তু সেলিম চাচা আম্মুকে বলে দিছে। কথাটা বলেই ফাহিম ঠোঁট উল্টে ফেলল, যেন পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার শিকার সে নিজেই। ফারহান আর নিজেকে সামলাতে পারে না, ফিক করে হেসে ওঠে। ফাহিম সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে বলল, তুমি হাসতেছো কেন? ফারহান হাসতে হাসতে বলে, তাই বলে তুই ছাদ থেকে হিসু এরকম প্রতিশোধ নিবি? অন্যায় করলে শাস্তি পেতেই হবে। কথাটা এমন ভাব নিয়ে বলল যে ফারহান আবারও হেসে ফেলল। বহুদিন পর এভাবে প্রাণ খুলে হাসছে সে। ছোট্ট ভাইটার দুষ্টুমিগুলো মাঝে মাঝে অসহ্য লাগলেও এই বাড়িটার সবচেয়ে জীবন্ত অংশ যে এই ছেলেটাই।
তাও স্বীকার করার উপায় নেই। ফারহান ছোট ভাইয়ের এলোমেলো চুলে হাত বুলিয়ে হালকা হাসে, তারপর বলে ওঠে, তাও সেলিম চাচা কিন্তু তার ডিউটি পালন করেছে। ফাহিম সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে ফেলল। ডিউটি আবার কি? কেমন ডিউটি এটা? ফারহান শান্ত স্বরে বলল, আম্মু তোকে কতবার বলেছে পাড়ার ওই লোকাল ছেলেগুলোর সাথে মিশতে না? ওরা ভালো না, সারাদিন মারামারি গালাগালি করে বেড়ায়। তুই ওদের সাথে ঘুরলে একসময় তোরও অভ্যাস খারাপ হয়ে যাবে। ফাহিম ঠোঁট ফুলিয়ে নিচের দিকে তাকায়, তারপর ছোট্ট গলায় বলে ওঠে, আমি তো শুধু একটু খেলতে যাই। ছোট্ট ভাইটার কণ্ঠে এমন অসহায় ভাব ছিল যে ফারহানের মায়া লেগে গেল। সে আলতো করে ফাহিমের গাল টিপে দেয়। আচ্ছা ঠিক আছে, তুই খেলবি, সমস্যা নেই। আমি তোকে ক্লাবে ভর্তি করিয়ে দিব, ওখানে খেলবি, নতুন ফ্রেন্ডসও হবে। কিন্তু এসব ছেলেপেলেদের সাথে আর মিশবি না, ঠিক আছে? কথাটা শুনে মুহূর্তেই ফাহিমের মুখ উজ্জ্বল হয়ে উঠল, চোখ দুটো চকচক করে উঠছে উত্তেজনায়। সত্যি ভাইয়া? ফারহান মুচকি হেসে মাথা নাড়ে। হুম, সত্যি। ফাহিম আনন্দে প্রায় লাফিয়ে উঠল। তুমি বেস্ট, বেস্ট ভাইয়া, বলেই হঠাৎ দুই হাতে ফারহানের মুখটা নিজের দিকে টেনে নামালো। তারপর টপাটপ কয়েকটা চুমু বসিয়ে দিল গালে। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটল যে ফারহান কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে তাকিয়ে রইল, তারপর হেসে ফেলে। পাগল একটা। হাসতে হাসতেই সে ছোট্ট ভাইটার কপালে আলতো করে একটা চুমু দেয়। ফাহিম তখনও খুশিতে গদগদ হয়ে আছে, যেন পৃথিবীর সবচেয়ে বড় সুখবরটা সে এইমাত্র পেয়েছে। হঠাৎ কি মনে হতেই একটু ইতস্ত করে বলল, ভাইয়া। হুম। তোমার ফোনটা একটু দিবা, একটু গেম খেলবো। ফারহান পকেট থেকে ফোন বের করলো। ফোনটা হাতে দিতে দিতেই বলল, মাত্র 1 ঘন্টা, তারপর পড়তে বসবি। ওকে ভাইয়া। ফোন হাতে পেয়ে ফাহিম দ্রুত সোফার উপর গিয়ে বসে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো মনোযোগ চলে গেল গেমে। মুখভঙ্গি দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনে নেমেছে সে। ফারহান কিছুক্ষণ দাঁড়িয়ে ছোট ভাইটার দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে কোমল একটা হাসি ফুটে ওঠে, তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় নিজের রুমের দিকে। বর্ষণমুখর সন্ধ্যায় কলিং বেলের আওয়াজ ভেসে আসতেই সবাই কিছুটা অবাক হয়ে যায়। বাইরে তখন ঝড়ো হাওয়ার সাথে টুপটাপ বৃষ্টি পড়ছে। এমন আবহাওয়ায় সাধারণত কেউ বাসা থেকে বের হয় না। তাই হঠাৎ করে কলিং বেলের শব্দে সবাই একবার করে মুখ চাওয়াচাওয়ি করলো। একটু আগেই ইমন অফিস থেকে ফিরেছে। ভেজা চুলে এখনো পানির ফোঁটা লেগে আছে। ফ্রেশ হয়ে এসে এখন ড্রয়িং রুমের সোফায় বসে ছোট্ট মেয়েটাকে বুকে জড়িয়ে রেখেছে। মেয়েটা বাবার শার্টের বোতাম নিয়ে খেলছে মগ্ন হয়ে। আর ইমন ক্লান্ত চোখের দুষ্টুমিগুলো দেখছে। ড্রয়িং রুমের মাঝখানে রাখা কাঁচের টেবিলের উপর ধোয়া ওঠা বেগুনি, আলুর চপ আর পেঁয়াজু সাজানো। বৃষ্টির দিনে রহিমা ইয়াসমিন নিজ হাতে বানিয়েছেন সব। পেঁয়াজ তো খেয়েই চলেছে একের পর এক। ইকবাল শিকদার চা খেতে খেতে পেঁয়াজু মুখে দিচ্ছেন। রহিমা ইয়াসমিনও পাশে বসে আছেন। অর্ষি চুপচাপ সোফার এক কোণে বসে আছে। আর প্রভা নিজের রুমেই আছে। আজকাল খুব একটা বের হয় না সে, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। আবারও কলিং বেল বেজে উঠল। অর্ষি ভ্রু কুঁচকে দরজার দিকে তাকায়। এই ঝড়ের মধ্যে আবার কে এলো? অর্ষি উঠে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষ দুজনকে দেখে সে স্পষ্ট অবাক হয়ে যায়। আরে প্রীতি, তুমি? দরজার বাইরে ভেজা ছাতা হাতে দাঁড়িয়ে আছে প্রীতি। পাশে ছোট্ট রুমি স্কুল ব্যাগের মতো একটা ছোট্ট ব্যাগ বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার গোলাপি ফ্রকটা হালকা ভিজে গেছে। অসীম বিস্মিত স্বরে বলল, কই মা তো কিছু বলল না? প্রীতি ঠোঁটে হালকা হাসি টেনে বলল, আমি কাউকে জানিয়ে আসিনি ভাবি। অর্ষি আর কিছু না বলে দ্রুত সরে দাঁড়ায়। এসো এসো, ভিতরে এসো। রুমি, কেমন আছো মামুনি? রুমি মিষ্টি করে হেসে বলল, ভালো মামি। তুমি কেমন আছো? ভালো আছি মামুনি, এসো ভিতরে এসো। প্রীতির নিজের লাগেজটা ভিতরে টেনে আনলো, তারপর ঘরে ঢুকলো। রুমি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ইমনের পাশে দাঁড়ায়। মামা। ইমন তাকিয়ে ছোট্ট মেয়েটাকে দেখেই হেসে ফেলে। আরে আমার রুমি এসেছে। সে হাত বাড়াতেই রুমি দৌড়ে গিয়ে ইমনের কোলে উঠে বসলো। ড্রয়িং রুমে বসে থাকা সবাই প্রীতিকে দেখে অবাক হলেও চোখে মুখে খুশির ছাপ ফুটে ওঠে।
ড্রয়িং রুমে সবার সঙ্গে কিছুক্ষণ গল্প করার পর প্রীতির মনটা বারবার অস্বস্তির হয়ে উঠছে। ঘরের ভিতর সবাই কথা বললেও প্রীতির মন পড়ে আছে অন্য কোথাও, প্রভার কাছে। এই ঝামেলার পর বোনটার সঙ্গে আর সরাসরি দেখা হয়নি তার। শুধু মাঝে মধ্যে ফোনে কথা হতো, তাও খুব বেশি না। কথার মাঝখানেও কেমন একটা চাপা কষ্ট লুকিয়ে থাকতো দুজনেরই। কতবার আসতে চেয়েছে প্রীতি, কিন্তু সংসারে কি এত সহজ? নিজের সংসার, সন্তান, দায়িত্ব সব মিলিয়ে চাইলেও তো আর সবকিছু ফেলে ছুটে আসা যায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে সে প্রভার রুমের সামনে এসে দাঁড়ায়। দরজাটা ভেতর থেকে বন্ধ। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে আলতো করে দরজায় টোকা দেয় সে। ভিতর থেকে শান্ত ক্লান্ত একটা কণ্ঠ ভেসে আসে, ভিতরে এসো। প্রীতির বুকটা কেমন করে ওঠে। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই তার চোখ গিয়ে আটকে যায় প্রভার উপর। মেয়েটাকে আরো শুকনো লাগছে, চোখের নিচে কালি পড়েছে। তবুও প্রীতিকে দেখা মাত্রই প্রভার চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। এক মুহূর্ত দেরি না করে সে তাড়াতাড়ি উঠে এসে প্রীতিকে জড়িয়ে ধরে। আপা, তুই এসেছিস। কণ্ঠটা কেঁপে ওঠে প্রভার। প্রীতির চোখও মুহূর্তেই ছলছল করে ওঠে। সে প্রভার মাথায় হাত বুলিয়ে দেয়। কতদিন পরে এভাবে বোনটাকে কাছে পেল সে। প্রভার চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে। প্রীতিও তার নিজেকে সামলাতে পারে না। কিছুক্ষণ পর প্রভা নিজেই প্রীতির হাত ধরে তাকে বিছানায় বসায়। দুজনেই কিছু সময় চুপচাপ বসে থাকে, নীরবতার মাঝেও কত কথা ঘুরপাক খাচ্ছে। প্রীতির নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, আপাকে মাফ করে দিস বোন, আসতে পারিনি। প্রভা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে ওঠে, এভাবে বলো না আপা। তুমি আমাকে যে সাপোর্টটা দিয়েছো, এখনো দিচ্ছ, সেখানে সরাসরি এসে দেখার ফর্মালিটি না করলেও চলবে। প্রীতি হালকা করে হাসার চেষ্টা করে, তারপর আলতো করে প্রভার হাতটা নিজের হাতে নিয়ে চেপে ধরে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর প্রীতি ধীরে ধীরে বলল, হ্যাঁ রে, গতকাল যে ইন্টারভিউ দিতে গেলি, তোর বন্ধু ফারহান মালিক কোনো মেসেজ এসেছিল? প্রভার চোখে হালকা এক ঝিলিক ফুটে ওঠে। অনেকদিন পর যেন ভালো কোনো খবরের কথা বলতে পারবে সে। ঠোঁটের কোণে ছোট্ট হাসি এনে বলে উঠল, হ্যাঁ, গতকাল রাতেই মেসেজ এসেছে। আগামীকাল জয়েনিং ডেট দিয়েছি। প্রীতির মুখেও স্বস্তির ছাপ ফুটে ওঠে। তাই নাকি? স্যালারি কত দিচ্ছে? আপাতত ৩০,০০০, পরে পদোন্নতি হলে আরো বাড়বে। আর আরো কিছু ইনকামের সুযোগ আছে মাঝে মাঝে। যাক, ভালোই তো। প্রভার নিচের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলে। ভালো মানে অনেক ভালো আপা। এটা আমার জন্য অনেক কিছু। আমি তো সত্যিই ভেঙে যাচ্ছিলাম। আল্লাহ ফারহানের মাধ্যমে একটা গতি করে দিয়েছে আমার। কথাগুলো বলতে বলতেই তার গলাটা ভারী হয়ে আসে। গত কয়েকদিনে কতটা অসহায় সময় পার করেছে সেটা হয়তো কাউকে পুরোপুরি বোঝানো সম্ভব না। চারপাশের মানুষ, সমাজের কথা, ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে নিজেকে প্রায় হারিয়ে ফেলেছিল সে। প্রীতি আলতো করে প্রভার হাত চেপে ধরে। সবাইকে জানিয়েছিস? প্রভা মাথা নাড়িয়ে বলল, না, এখনো জানানো হয়নি। আজ বলবো সবাইকে। প্রীতি কিছুক্ষণ চুপ থেকে আবার জিজ্ঞেস করলো, শরীর কেমন এখন? প্রভা দীর্ঘশ্বাস ফেলে মাথাটা বিছানার হেডবোর্ডে ঠেকালো। বড্ড গা গোলায়। খাবারও ঠিকমতো খেতে পারছে না, মুখে নিতে গেলেই বমি আসে। এই অবস্থায় অফিস করবি কি করে? প্রভা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, করতে হবে আপা, আমার আর কোনো অপশন নেই। কথাটা শুনে প্রীতির বুকটা মোচড় দিয়ে ওঠে। ছোটবেলা থেকে আদরে বড় হওয়া মেয়েটা আজ কত কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে গেছে। জীবন মানুষকে কত দ্রুত বদলে দেয়। এক মুহূর্ত দেরি না করে প্রীতি আবার প্রভাকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। মাথায় হাত বুলিয়ে আস্তে করে বলে ওঠে, সব ঠিক হয়ে যাবে। রাত অনেকটা গড়িয়ে গেছে, তবু বৃষ্টির দম কমেনি। টুপটাপ শব্দে চারপাশ ভরে আছে। মাঝে মধ্যে ঝড়ো হাওয়া এসে বারান্দার গ্রিল ভিজিয়ে দিচ্ছে। আকাশে বিদ্যুতের ক্ষীণ ঝলক দেখা যাচ্ছে মাঝে মাঝে। রাজ নিজের রুমে বিছানার উপর হেলান দিয়ে বসে আছে, সামনে খোলা ল্যাপটপ। ঠিক তখনই দরজাটা আস্তে করে খুলে ভিতরে ঢুকলেন মারফুয়া বেগম। তিনি এগিয়ে এসে বিছানার একপাশে বসে পড়লেন। রাজ একবার চোখ তুলে মায়ের দিকে তাকায়, তারপর আবার স্ক্রিনের দিকে দৃষ্টি ফিরিয়ে নিল। মারফুয়া বেগম কিছুক্ষণ চুপচাপ ছেলের দিকে তাকিয়ে থাকলেন।
কিভাবে কথাটা শুরু করবেন বুঝতে পারছিলেন না। অবশেষে ধীর গলায় বললেন, "তুই কি খুব বেশি বিজি? একটু কথা ছিল।" রাজ চোখ না তুলে শান্ত স্বরে বলল, "বলো, সমস্যা নেই।" মারফুয়া বেগমের বুকের ভিতরটা কেমন ভার হয়ে আছে। কয়েক মুহূর্ত ইতস্তত করে অবশেষে বললেন, "তুই কি সত্যিই প্রভাকে ডিভোর্স দিবি?" কথাটা শুনে রাজের আঙ্গুল থেমে যায়। কিবোর্ডের উপর স্থির হয়ে থাকে হাত দুটো। কয়েক সেকেন্ড নীরব থেকে সে ল্যাপটপটা পাশে সরিয়ে রাখে। তারপর সোজা হয়ে বসে মায়ের দিকে তাকায়। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। "কি বলতে চাচ্ছ তুমি?" মারফুয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন, তারপর নিচু গলায় বললেন, "অনন্যাকে আমার পছন্দ না। আমি আমার মতো করে খবর নিয়েছি মেয়েটা ভালো না।" কথাটা শেষ হতেই রাজের মুখ শক্ত হয়ে যায়। চোখ দুটো কেমন রাগে গাঢ় হয়ে ওঠে। "মা, প্লিজ, অনন্যাকে নিয়ে আমি কোনো বাজে কথা শুনতে চাই না। আর তুমিও বলবে না।" মারফুয়া বেগম কিছু বলতে গিয়েও থেমে গেলেন। রাজ এবার আরো দৃঢ় গলায় বলল, "আমি অনন্যাকেই বিয়ে করব আর প্রভাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেব। সামনের সপ্তাহে অনন্যার সাথে আমার এনগেজমেন্ট। সেইভাবেই প্রস্তুতি নাও।" কথাগুলো এতটাই নির্দয় ভঙ্গিতে বলল যে মারফুয়া বেগমের বুকটা হো হো করে উঠল। নিজের ছেলেকে আজ কেমন অচেনা লাগছে তার। এই ছেলেটাই একসময় ছোট্ট ছোট্ট বিষয়ে তার মতামত ছাড়া কিছু ভাবতো না, আর আজ নিজের অন্যায় সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে, যেন কারো অনুভূতির কোনো মূল্যই নেই। রাজ আর এক মুহূর্তও সেখানে থাকলো না। বিছানা থেকে ল্যাপটপটা তুলে নিয়ে দ্রুত উঠে দাঁড়ায়। তারপর সোজা বারান্দার দিকে চলে যায়। রুমের ভিতরে বসে রইলেন মারফুয়া বেগম। নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুকের ভিতর থেকে। চোখে মুখে ক্লান্ত অসহায়তা স্পষ্ট। কয়েক সেকেন্ড চুপচাপ বসে থেকে তিনি আস্তে করে উঠে দাঁড়ালেন, তারপর ভারী পায়ে রুম থেকে বেরিয়ে যায়। চলবে গল্প এক ফালি রোদ্দুর, গল্পের প্রথম অংশ। লেখা মারিয়া রশিদ।